ইতিমধ্যে বারবার গণকণ্ঠ পত্রিকার ওপর হামলা চলে। হামলা হুমকি আসে অন্যান্য পত্রিকার ওপরেও। ৭৪ সালের ১৬ই জানুয়ারি এই প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মহলের নিকট হতে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ, ঘোষিত ও অঘোষিত নানা রকম হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। ১৯৭৪ সালের ফেব্রুয়ারির ২ তারিখে সংসদের অধিবেশনে বিশেষ ক্ষমতা আইন ৭৪ পাশ করা হয়। ১০ই ফেব্রুয়ারি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিএফইউজ অতীব ক্ষোভ ও দুঃখের সাথে লক্ষ্য করছে যে অধুনা সমাপ্ত জাতীয় সংসদের অধিবেশনে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ পাশ করে সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার উপর নয়া বিধিনিষেধ আরোপের ব্যবস্থা করা হয়েছে। এতে কুখ্যাত আইয়ুব প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স এর জঘন্যতম ধারাগুলোও অব্যাহত রয়েছে। এই আইনে সংবাদ প্রকাশে বাধা আরোপ, যে কোনো সংবাদ প্রকাশের জন্য, এমনকি এই আইন রচনার পূর্বে প্রকাশিত কোনো সংবাদের জন্য ও ছাপাখানার মুদ্রাকর, প্রকাশক, রিপোর্টার এবং সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই আইনের শর্তানুযায়ী সরকার দৃশ্য, অদৃশ্য, সত্য বা মিথ্যা যে কোনো সংবাদ আইন শৃঙ্খলা বিরোধী মনে করলে ব্যবস্থা নিতে পারবেন। বিএফইউজ একদিকে আইয়ুবি কালাকানুন বাতিল, অপরদিকে বিশেষ ক্ষমতা আইনের নামে কালাকানুনটি আবার চাপিয়ে দেবার এই ব্যবস্থাকে প্রতিশ্রুতির বরখেলাপ বলে মনে করে এবং সরকারের এই দ্বিমুখী নীতির তীব্র নিন্দা করছে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছে যে বিশেষ ক্ষমতা আইন পাশের মাত্র একদিন পূর্বে প্রেস কাউন্সিল গঠনের আইন পাশ করা হয়। বিশেষ আশ্চর্যের ব্যাপার এই যে বিশেষ ক্ষমতা আইন ও প্রেস কাউন্সিল গঠনের আইন পরস্পর বিরোধী। বিশেষ ক্ষমতা আইনের খড়গ ঝুলিয়ে রেখে প্রেস কাউন্সিল গঠন আইনের কোনো সার্থকতা নেই। বিএফইউজ তাই অবিলম্বে বিশেষ ক্ষমতা আইন তুলে নেবার আহ্বান জানাচ্ছে। এরপর ৭৪ সালের ১৭ই মার্চ জাসদের জনসভাকে কেন্দ্র করে ঘটে আর এক দফা হয়রানি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে বহু জাসদকর্মী নিহত হয়। গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। ১৮ই মার্চ জিপিওর বিপরীত দিকে কসকর দোকানের ওপর তলায় অবস্থিত জাসদ অফিস আওয়ামী গুন্ডারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গণকণ্ঠ সম্পাদক কবি আল মাহমুদ ও অন্যান্য সাংবাদিক কর্মচারী গ্রেফতার হন। তারপর জুলাই মাসে মাওলানা ভাসানীর পত্রিকা প্রাচ্য বার্তার সম্পাদককে গ্রেফতার করা হয়। বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকা। এরপর ১৬ই ডিসেম্বর ৭৪ সিরাজ শিকদার সংক্রান্ত প্রতিবেদন ছাপার জন্য ঢাকার সাপ্তাহিক অভিমত পত্রিকার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে ১৯৭৪ সালের ৬, ৭ ও ৮ই জুলাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ৩ দিনব্যাপী অধিবেশন বসে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের তৎকালীন সভাপতি নির্মল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বক্তব্য হচ্ছে, দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ পাকিস্তান আমলে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামে সমর্থন জুগিয়েছে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আইয়ুব আমলের কালাকানুন, প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের বিরুদ্ধে সাংবাদিকদের সংগ্রামে একাত্মতা জানিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সাংবাদিকরা আশা করেছেন, আওয়ামী সরকারের আমলে সাংবাদিকতার স্বাধীনতা হরণ করা হবে না, সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স বাতিল হবে। সরকার কোনো সিদ্ধান্তই একতরফাভাবে সাংবাদিকদের ওপর চাপিয়ে দেবে না, কিন্তু বাস্তবে তা হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার ১ বছরের মধ্যে আইয়ুবের কালাকানুনের আশ্রয় নিয়ে সরকার কতিপয় পত্রিকা বন্ধ করেছেন, সম্পাদকদের কারাবন্দী করেছেন। স্বাধীনতার ১.৫ বছরের মধ্যেও প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বাতিল সম্পর্কে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই কালাকানুন বাতিল করা ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। বিস্ময়কর হলেও সত্য, কোনো ক্ষেত্রেই বাংলাদেশ সরকার সাংবাদিক ইউনিয়নের সাথে কোনো বিষয়েই আলোচনার প্রয়োজন অনুভব করেননি। প্রত্যেকটি বিষয়ে এবং ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা এখানেই শেষ নয়। বিশেষ ক্ষমতা আইন এবং প্রেস অ্যান্ড প্রিন্টিং প্রসেস অ্যাক্ট জারি করে এই অ্যাক্টে আইয়ুব আমলের কালাকানুনের বহু ধারাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারিতে সংসদে গৃহীত বিশেষ ক্ষমতা আইনে শুধুমাত্র আইয়ুব আমলের কালাকানুন নয়, ব্রিটিশ আমল থেকে আইয়ুব আমল পর্যন্ত সংবাদপত্র দমনের জন্য যত আইন প্রণীত হয়েছিল
তার প্রতিটি ধারাও এই আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন, এই পরিস্থিতিতে সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবকাশ কোথায়? দুঃখ শুধু এখানেই না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে বিভিন্ন পত্রপত্রিকায় সমর্থন জানানো হলো, অথচ সেনাবাহিনী নিয়োগের সাথে সাথে সাংবাদিকদের ডেকে বলা হলো সংশ্লিষ্ট মহলের অনুমতি ব্যতিরেকে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। আমাদের জিজ্ঞাসা, এই পরিস্থিতিতে সহযোগিতার অবকাশ কোথায়? বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ কোথায়? আলোচনা সমালোচনায় সেনাবাহিনীর যে অভিযান সার্থক হতে পারত, একতরফা সরকারি প্রচারণার কবলে পড়ে সেই অভিযান আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই হচ্ছে আজকের বাংলাদেশের সাংবাদিকতা ও সংবাদপত্রের পরিস্থিতি। এ প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার সহ দেশের সকল সরকার সমর্থক ও বিরোধী দলের প্রতি আমাদের আবেদন, আপনারা পরিস্থিতি অনুধাবন করুন, আপনাদের দেয়া পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করুন। বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছেন। দেশবাসীর মৌলিক অধিকার প্রশ্নে জুলাই মাসে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যনির্বাহী পরিষদ জনগণের নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে পরিস্থিতির ক্রমাবনতি এবং এ বিষয়ে সরকারি নীতি লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সরকার বিরোধী মতামত ও সরকার বিরোধী ব্যক্তিদের দমন করার জন্য রক্ষী বাহিনীকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তারা বিশেষ ক্ষমতা আইনের অস্ত্র দ্বারা নিজেদেরকে সজ্জিত করেছেন। বাহ্যত সমাজ বিরোধী লোকদের মোকাবেলা করার জন্য প্রণীত এই আইন বস্তুত বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর দমন নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ ক্ষমতা আইন এর স্থূল ও দারুণ অপব্যবহার এবং গ্রাম ও শহরাঞ্চলে বেপরোয়া রক্ষী বাহিনী মোতায়েনের মাধ্যমে সরকার মূলত ব্যাপকভাবে জনগণের সামাজিক ও রাজনৈতিক জীবনে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সব ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকেই রক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে এবং রক্ষী বাহিনী আইনের মাধ্যমেও তাদেরকে আদালতে উপস্থাপন করার যে আনুষ্ঠানিক ব্যবস্থা আছে তা না করে তাদের উপর হিংসাত্মক শারীরিক নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক কর্মীদের উপর অস্বাভাবিক নির্যাতন ও তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টির কাহিনী বিভিন্ন সংবাদপত্রে, এমনকি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমেও ফাঁস হয়ে পড়ছে। বাংলাদেশ সরকার বিরোধী দলীয় মতামতকে দমনের চেষ্টা করছেন শুধু তাদেরকে জেলে দিয়ে এবং নির্যাতন ও শারীরিকভাবে খতম করেই নয়, তারা এর জন্য 144 ধারাও দেশব্যাপী জারি করেছেন। বাহ্যত এটা তারা করেছেন 2 মাস পূর্বে আরম্ভ করা তাদের তথাকথিত শুদ্ধি অভিযানের সুবিধার জন্য, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো এ দেশে বিরোধী মতামত প্রকাশ ও গণতান্ত্রিক শক্তিসমূহকে সংগঠিত হতে না দেওয়া। আর একটি বিষয়ে আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একমাত্র সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার মাধ্যমে মত প্রকাশে যারা ইচ্ছুক তাদেরকে তা প্রকাশ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভয়ানক রকম কড়াকড়ি করে এবং নিউজ প্রিন্টের কোটা দিতে অস্বীকার করে সরকার বর্তমানে বিরোধী দলীয় সংবাদপত্র ও সাময়িকীগুলোর প্রকাশনার ক্ষেত্রে নিদারুণ অসুবিধার সৃষ্টি করেছেন। উপরে উল্লেখিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি কারাগারের অবস্থার উন্নতি ও রাজনৈতিক বন্দীদের আশু মুক্তি দাবি করছে। সংবাদপত্রের উপর এই ধরনের নির্যাতন চলাকালে সরকার 28 জুলাই 74 নিউজ প্রিন্ট নিয়ন্ত্রণাদেশ জারি করে সংবাদপত্রের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ চাপিয়ে দেন। দেশের সাংবাদিক ইউনিয়নসমূহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদপত্র পরিষদ এই নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান, কিন্তু কোনো ফল হয়নি। নিউজ প্রিন্ট নিয়ন্ত্রণ আদেশের বলে সরকারের সরবরাহ সীমিত করেন, বরাদ্দ কমিয়ে দেন এবং বই পুস্তক এই কাগজে ছাপানো বন্ধ করে দেন। ফলে 19 নভেম্বর 1974 দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক রিপোর্টে জানা যায় যে নিউজ প্রিন্ট মিলে 46 লাখ টাকার নিউজ প্রিন্ট অবিকৃত অবস্থায় পড়ে আছে। তারপর 74-এর 20 নভেম্বর সংসদে ছাপাখানা ও প্রকাশনা বিলে এক নতুন ধারাও যুক্ত করা হয়। ওই ধারায় বলা হয় যে যদি কোনো সংবাদপত্রে এমন কিছু প্রকাশ করা হয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনের শাসন বা আইন শৃঙ্খলা রক্ষার পরিপন্থী বা কোনো অপরাধ সংগঠনে কোনো ব্যক্তিকে প্ররোচিত করে অথবা যে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রীতির সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট উক্ত পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে পারবেন। বিলের উপর আলোচনাকালে বিরোধী সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, এই আইনের বলে ইত্তেফাক বন্ধ হয়েছিল। দেশ হতে পাট পাচার, সার কারখানায় বিস্ফোরণ, বিদেশি ব্যাংকে মন্ত্রীদের অর্থ জমানোর খবর যাতে কেউ ছাপতে না পারে তার জন্যই এই আইন। বিরোধী সদস্যরা এর প্রতিবাদে ওয়াকআউট করেন।
28শে ডিসেম্বর 1974 দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 2রা জানুয়ারি 75 বিনা বিচারে গুলি করে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয় রাজবন্দী সিরাজ শিকদারকে। সরকারিভাবে বলা হয় যে সিরাজ শিকদারকে আটক করার পর রাতে সাভার এলাকায় তার গুপ্ত ঘাঁটিতে অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশ তাকে সঙ্গে করে সাভারের দিকে যাচ্ছিল। পথে পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি নিহত হন। পলায়নরত ব্যক্তিকে গুলি করলে গুলি লাগার কথা পিছনে, কিন্তু সিরাজ শিকদারের মৃতদেহে গুলির ক্ষত পাওয়া গিয়েছিল তার বুকে। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক পালাতে গেলে তাকে গুলি করা হয় বলে আইয়ুব সরকার দাবি করেছিলেন। এর প্রতিবাদে শেখ মুজিব বলেছিলেন সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারকে হত্যা করার পর সেই শেখ মুজিবই পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভ করে অতি নির্লজ্জভাবে বললেন, কোথায় আজ সেই সিরাজ শিকদার? 75-এর 3রা জানুয়ারি জারি করা হয় জরুরি ক্ষমতা বিধি। তাতে পুলিশকে যে কোনো লোককে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়। 24শে জানুয়ারি 75 ঘোষণা করা হয় একদলীয় শাসন বাকশাল। তারপর 75 সালের 16ই জুন জারি করা হয় সংবাদপত্র ডিক্লারেশন বাতিল অধ্যাদেশ। সারা দেশে মাত্র 4টি দৈনিক পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চালু থাকে। গণতন্ত্রের কবরের ওপর এভাবেই দেওয়া হয় সিমেন্টের ঢালাই। সারা দেশে নেমে আসে স্বৈরতন্ত্রের রুদ্ধশ্বাস অবস্থা। বাকশালী স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। দেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ সমাজতন্ত্রের ধোঁয়া তুলে সমাজতন্ত্র আর মুজিববাদের এক গোঁজামিলের ফর্মুলা জারি করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে। তারই প্রেক্ষিতে 1972 সালের 1 ফেব্রুয়ারি তৎকালীন শ্রমমন্ত্রী ঘোষণা করেন শিল্প প্রতিষ্ঠানের 30% শেয়ার হবে শ্রমিকদের, 30% মালিকদের এবং 40% হবে সরকারের। 13ই ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেছিলেন স্বল্প বেতনের শ্রমিকদেরকেই বেশি সুবিধা দেওয়া হবে। আওয়ামী লীগের সার্বিক প্রতিশ্রুতি ছিল সমাজতন্ত্র আর পুঁজিবাদের মিক্সার বানিয়ে আজব মুজিববাদ প্রতিষ্ঠা করা। কিন্তু 1972 থেকে 75 সাল পর্যন্ত সংবাদপত্রের পাতা ঘাটলে দেখা যাবে অযোগ্য প্রশাসন, দুর্নীতি, তোষণনীতি, স্বজনপ্রীতি প্রভৃতি কারণে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ক্রমশ দেউলিয়া হয়ে গিয়েছিল। একদিকে দলীয় টাউট এবং দুর্নীতিপরায়ণ প্রশাসকরা যখন ব্যক্তিস্বার্থ হাসিলের রেসে ব্যস্ত, তখন শ্রমিকদের 3 বছর কিছু দিতে পারবো না মুজিবের এই বক্তব্য শ্রমিকদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে এগিয়ে আসেন। তখন শিল্প এলাকায়ও বিভেদের রাজনীতির আশ্রয় নেয় আওয়ামী লীগ সরকার। 28শে মে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় ধর্মঘট নিষিদ্ধ করে দেওয়া হয় সরকারি অধ্যাদেশ বলে। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাওয়ানি জুট মিল সম্পর্কে বলেন, এই মিলটি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, জনউইক MCA, মিল ম্যানেজার, প্রশাসনিক কর্মকর্তা ও সরকারের নিয়োজিত পরিচালকের যৌথ চেষ্টায় গোপনে চোরাই পথে মিলের লাখ লাখ টাকার সুতা, যন্ত্রপাতি ও কাপড় আত্মসাৎ করায় মিল শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। 1972 সাল থেকে 75 সালের আগস্ট পর্যন্ত সামগ্রিক পরিসরে শিল্প কারখানার এটাই ছিল বাস্তব চিত্র। 72-এর আগস্ট মাসে আদমজীতে দুদল শ্রমিকের সংঘর্ষ হয়। 73-এর 7ই ফেব্রুয়ারি চট্টগ্রামের বারবকুণ্ডে শতাধিক শ্রমিক রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার ভেতরে ধ্বংসাত্মক তৎপরতা চলতে থাকে। 1974 সালের 1 ফেব্রুয়ারি এক সংবাদে জানা যায় পিপলস জুট মিল থেকে 80 লাখ টাকার যন্ত্রপাতি উধাও হয়ে গিয়েছে। পাটকল ও গুদামে আগুন ছিল প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে এই আত্মঘাতমূলক কাজের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ঘোড়াশাল সার কারখানার বিস্ফোরণ। 74 সালের 11ই সেপ্টেম্বর ঘোড়াশাল সার কারখানার কন্ট্রোল রুম বিধ্বস্ত হয়। 20শে সেপ্টেম্বর তদন্ত কমিটি সূত্রে বলা হয় যে কাজটি ছিল নাশকতামূলক। ওই বিস্ফোরণের পর শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। সার কারখানার ওই বিস্ফোরণে 50 কোটি টাকার ক্ষতি হয়। প্রথম রিপোর্টে নাশকতামূলক কথাটির ব্যাখ্যা আর কোনোদিন দেয়া হয়নি। 1974 সালের 21শে জানুয়ারি সংসদে জানা যায় যে জুট মিলগুলোতে 25,000 অতিরিক্ত শ্রমিক রয়েছে। এদের নিয়োগ কী করে হলো? এদের কাজ কী ছিল? কাদের স্বার্থে কাজ করতো এরা? এই সমস্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত হয়নি। আসলে এরা দুর্নীতিবাজ অযোগ্য প্রশাসকের ভাড়াটে বাহিনী হিসাবে কাজ করত। বিরোধী শ্রমিকদের শায়েস্তা করার জন্যই নিয়োগ করা হয়েছিল এদের। এদের কাজ ছিল হত্যা, গুন্ডামি আর নাশকতামূলক তৎপরতা। বহুবার প্রমাণিত হয়েছে সরকার ও অযোগ্য প্রশাসকের পেটোয়া বাহিনী হিসাবেই কাজ করছে এই সব তথাকথিত শ্রমিক। 74 সালের 29শে মার্চ দৈনিক বাংলায় একটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয় যে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিপুল পরিমাণে অর্থ অপব্যয় করা হচ্ছে।
শ্রমিক নেতাদের চাপে মিলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এজেন্ট নিয়োগ করতে হচ্ছে এক শ্রেণীর শ্রমিক নেতাদের পছন্দ মাফিক লোকদের। এরা নিজেরা কখনো কাজ করে না। কারা ছিল ওই সমস্ত শ্রমিক নেতা? কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর জের আজও টেনে চলেছে বাংলাদেশের শিল্পক্ষেত্র। এমনই দুর্নীতি চলে দ্রব্যমূল্য নিয়ে, লাইসেন্স পারমিট নিয়ে। ৭৩ সালের ১১ই মে বাণিজ্যমন্ত্রী কামরুজ্জামান বলেন, ২৫,০০০ আমদানিকারকের মধ্যে ১৫,০০০ই ভুয়া। এদের লাইসেন্স ইস্যু করেছিল মন্ত্রণালয়। কার সুপারিশে কাদের এই সমস্ত লাইসেন্স দেওয়া হতো সেটা জনগণ কখনো জানতে পারেনি। তাদের বিরুদ্ধে কোনো বিচার হয়েছিল সেই খবরও মানুষ পায়নি। এসব দেখে মনে হয় আওয়ামী বাকশালীরা ২২ পরিবারের বদলে হয়তোবা মতিয়া চৌধুরীর বক্তব্য অনুযায়ী ২২০০ পরিবারই সৃষ্টি করতে চেয়েছিল। তাই দেখা যায়, যার তাঁত নাই সে সুতা পায়, যার কোনো ঠিকানা নাই সেই হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ডিলার। সাধারণ মানুষের জীবন নিয়ে চলে এমনই আজব তামাশা। পরিণতিতে ৭৪ সালের দুর্ভিক্ষে ৬ লক্ষ সাধারণ বাংলাদেশি প্রাণ হারায়। আওয়ামী লীগের মাত্র ২ বছরের শাসনে দেশবাসীর যখন ত্রাহি ত্রাহি অবস্থা, সে সময় আওয়ামী লীগের নেতা, তরুণ ও ছাত্রকর্মীদের মধ্যে অনেকের মনে এই সম্পর্কে প্রশ্ন জাগে। ফলে আওয়ামী লীগের মধ্যে সৃষ্টি হয় অভ্যন্তরীণ কোন্দল। সে কোন্দল ক্রমশই সংঘাতে পরিণত হয়। আওয়ামী লীগের সচেতন ও জাতীয়তাবাদী অংশ আওয়ামী দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। ১৯৭৪ সালের ২৩শে মার্চ বাংলাদেশ ছাত্রলীগ মুজিববাদী বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ ও শিক্ষামন্ত্রী ইউসুফ আলীর কাছে দুটি স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে বাড়ি গাড়ি দখলকারীদের নামের তালিকা প্রকাশের আবেদন জানানো হয়। ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান যেসব ব্যক্তি টিসিবি ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান থেকে কোটা পায় তাদের নামের তালিকা ছাত্র সংগ্রাম পরিষদের কাছে অর্পণের আহ্বান জানান। জনাব প্রধান অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা কালোবাজারি ও লাইসেন্স পারমিটধারী ভুয়া ব্যবসায়ীর জন্ম দিয়েছে। তারাই আজ জনসভায় নির্লজ্জভাবে গালভরা বক্তৃতা দিচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর কারা বাড়ি গাড়ি ও প্রেস দখল করেছে জনগণ তাদের ভালোভাবেই চেনে। আজ ওদের অপকর্মের জন্যই দেশে ভয়াবহ সংকট ও অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। ৩০শে মার্চ জনাব প্রধান বায়তুল মোকাররমের প্রাঙ্গণে এক গণজমায়েতে ২৩ জন রাজনৈতিক নেতা, সরকারি আমলা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে মুদ্রা ও সম্পদ পাচার, চোরা কারবার ও কালোবাজারের অভিযোগ উত্থাপন করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী, জনাব প্রধান, ইসমত কাদির গামা প্রমুখ। বক্তৃতায় যুবলীগের প্রতি ইঙ্গিত করে তারা বলেন, এরা বেনামিতে লাইসেন্স পারমিট, এজেন্সি, সুতা কেলেঙ্কারি, পরিত্যক্ত সম্পত্তি ও প্রেস দখল, ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ওভারড্রাফট গ্রহণ, সিগারেট কেলেঙ্কারি, রাতারাতি ধানমন্ডি গুলশান বনানীতে বাড়ি গাড়ি, লঞ্চ, ট্রাক ও লাখ লাখ টাকার মালিক বনে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। বক্তৃতায় তারা ব্যাংক ডাকাতি, হাইজ্যাক, পাটপোড়া, গুপ্ত হত্যা, দুর্নীতিবাদ, চোরা কারবারিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান। প্রেস দখলকারী বলতে তারা শেখ ফজলুল হক মনিকে বোঝান। জনাব প্রধান বলেন, জনৈক মন্ত্রী এই দুর্দিনে গুলশানে বিরাট অট্টালিকা নির্মাণ করেছেন। ক্ষমতাসীন দলে ঢাকা শহরের সাবেক এমপি বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বায়তুল মোকাররমের ১৪টি দোকানের মালিক বনে গেছেন। এদেশের মানুষ যখন অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছেন, তখন এক শ্রেণীর নেতারা ৩০ লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপন ভাগ্য গড়ার ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এরাই আবার আজকাল নির্লজ্জের মতো জনসভায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে লম্বা বক্তৃতা দিচ্ছে, আদর্শের বুলি আওড়াচ্ছে, অথচ এরাই দুর্নীতির প্রকৃত জন্মদাতা। ৩১শে মার্চ যুবলীগের তৎকালীন প্রধান জনাব শেখ ফজলুল হক মনি ওই তালিকা প্রকাশের প্রতিবাদ করেন। তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধের কারণে ছাত্রলীগ নেতারা যা করছে তা আভ্যন্তরীণ কোন্দলের ফল। তিনি অবশ্য তার প্রতি প্রেস দখল ও ব্যাংক থেকে ওভারড্রাফট নেবার অভিযোগ সম্পর্কে কিছুই বললেন না। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওই তালিকা প্রকাশকারীদের বাংলার বাণী বিরোধী গোষ্ঠীর এজেন্ট বলে অভিহিত করেন। জনাব মনিরুল হক চৌধুরী ও জনাব শফিউল আলম প্রধান শেখ মনির বক্তব্যের প্রতিবাদ করে বলেন, ছাত্রলীগে কোনো কোন্দল নেই। তারা বলেন, ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক রেখে যেই সব দুর্নীতিবাজ পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়াশীলদের পৃষ্ঠপোষকতার চেষ্টা করছে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। শেখ মনির বিবৃতি সম্পর্কে বলেন, এ হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, এই ধরনের মন্তব্য। কলা খান কিনা তা ২৯শে এপ্রিল প্রমাণিত হবে।
29 এপ্রিল বায়তুল মোকাররমের সভায় তারা দুর্নীতিবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন বলে ঘোষণা দেন। তারা সাবেক সিতারুল পাকিস্তান প্রেস থেকে জনৈক আওয়ামী যুবলীগ নেতার মালিকানায় ও সম্পাদনায় একটি পত্রিকা বের হচ্ছে বলে জানান। উল্লেখ্য, বাংলার বাণী পত্রিকাটি ওই প্রেস থেকে বের করা হতো। স্বাধীনতার পর শেখ মনি ওই প্রেসটি দখল করে নেয়। মুজিববাদী ছাত্রলীগের অভ্যন্তরীণ এই কোন্দলের পরিণতিতে ৩রা এপ্রিল ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ভয়াবহ ৭ জন ছাত্রের হত্যাকাণ্ড। ৭ই এপ্রিল প্রধান ও মনিরুল হক ছাত্রদের শোক মিছিল বের করার নির্দেশ দেন। আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ছাড়া আর কারো কাছে অস্ত্র রাখতে দেওয়া হবে না। একই দিন জনাব প্রধান ওই ছাত্র হত্যাকাণ্ডের আসামি হিসাবে গ্রেফতার হন। প্রধানের গ্রেফতারের প্রতিবাদে ৮ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি গ্রেনেড নিক্ষিপ্ত হয়। তাতে কয়েকজন ছাত্র আহত হন। ওইদিকে প্রধানের মুক্তির দাবিতে ছাত্রলীগ ধর্মঘট ডাকে। প্রধানের মুক্তির দাবিতে ছাত্রলীগ কর্মীরা আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেন। তারা বলেন, দেশে প্রেসিডেন্টের অর্ডারের যদি অপপ্রয়োগ হয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। 10ই এপ্রিল প্রধানের মুক্তির দাবিতে ছাত্রলীগের ৬ জন ছাত্র অনশন শুরু করেন। এ প্রেক্ষিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, শেখ মুজিব মস্কো থেকে ফিরে না এলে তাদের পক্ষে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 12ই এপ্রিল শেখ মুজিব মস্কো থেকে ফিরে আসেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রদের ধর্মঘটের অবসান ঘটে, কিন্তু জনাব প্রধান আটকই রয়ে যান। ৪ঠা ফেব্রুয়ারির ঘটনার পর শেখ ফজলুল হক মনির যুবলীগ ৩ দিনব্যাপী এক বৈঠকে ছাত্রলীগ সম্পর্কে এক প্রস্তাব গ্রহণ করেন। প্রস্তাবে ছাত্রলীগ বর্তমান নেতৃত্ব বর্জন করে নতুন পদ গ্রহণ করার আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি অংশ যুবলীগের বিরুদ্ধে যে কুৎসা রটনা করছে তা ষড়যন্ত্রমূলক ও বানোয়াট। ছাত্রলীগ কর্মীরা তাদের নেতৃত্বের একাংশের রাজনৈতিক হঠকারী ও ধ্বংসাত্মক পরিকল্পনা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে বলে যুবলীগ মনে করে। ছাত্রলীগ সম্পর্কে গৃহীত ওই প্রস্তাবে আরও বলা হয়, ছাত্রলীগকে একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতা করতে যুবলীগ প্রস্তুত ছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের চক্রান্ত, হঠকারিতা, অর্বাচীনতা, অদূরদর্শিতা ও ছাত্রলীগের মধ্যে অন্য আদর্শের ফ্যাসিবাদী একটি প্রভাবশালী অনুপ্রবেশকারী মহলের সন্ত্রাসমূলক ও বিভেদমূলক কার্যকলাপের দরুন তার সম্ভব হয়নি। যুবলীগ সবসময় মহলটির আচরণকে জাতির জন্য ক্ষতিকর, দেশের শিক্ষা সম্প্রসারণের পরিপন্থী এবং শিক্ষাঙ্গনের শান্তি ও শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে বিবেচনা করে এসেছে। ছাত্রলীগকে আজকের অবক্ষয় থেকে রক্ষা ও উদ্ধার করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যুবলীগের সাহায্য ও সহানুভূতি। প্রতি জেলায়, প্রতি কলেজে যুবলীগের সহানুভূতিশীল পৃষ্ঠপোষকতার মাধ্যমে ছাত্রলীগের হারানো জনপ্রিয়তা ও মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব। তদলক্ষ্যে সমাদর্শী সংগঠনগুলোর মধ্যে যারা সংঘাত বাঁধাবার চেষ্টা করছিল তাদের সাথে ছাত্রলীগ সকল সম্পর্ক ছেদ করতে হবে এবং যুবলীগের আহ্বানে সাড়া দিতে হবে। এভাবে একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে বাকশালী স্বৈরশাসনের ক্রীড়ানকে পরিণত করা হয়। সদ্যমুক্ত স্বাধীন বাংলাদেশ, অনেক আশার বাংলাদেশ। জনগণকে সোনার বাংলার যে স্বপ্ন নেতারা এতদিন দেখিয়ে এসেছেন তা বাস্তবায়িত করার সুযোগ এসেছে স্বাধীনতা লাভের মাধ্যমে। জাতীয় পরিসরে মুক্তির সংগ্রাম শ্রেণীভেদের প্রাচীর ভেঙে চুরে একাকার করে দিয়েছে। ফলে শ্রেণীভেদের ভূমিকা ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা, নেতারা তাদের ক্ষুদ্র গোষ্ঠী ও দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে জনগণকে একত্রিত করে তাদের দেশপ্রেম ও কর্ম উদ্দীপনাকে গঠনমূলক কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে গড়ে তুলবেন এক সোনার বাংলায়। সমৃদ্ধ এবং দৃঢ় ভিত্তির উপর নির্ভর করে বিশ্ব পরিসরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের প্রতিটি নাগরিক। অতীত ঐতিহ্য, নিজস্ব স্বতন্ত্রতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সুদূর প্রসারী বিচক্ষণতা, সঠিক দিক নির্দেশনা, দেশপ্রেম, আত্মত্যাগ, কঠিন পরিশ্রম, সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে চরম উন্নতির লক্ষ্যে। সুখী, সমৃদ্ধ এবং গতিশীল বাংলাদেশ গড়ে তুলে তার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেবার মাধ্যমেই বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা। লাখো শহীদের রক্তের বদলে অর্জিত স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ। কিন্তু জনগণের মনে অনেক সন্দেহ। ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথার ফুলঝুরি ঝরেছে অনেক বেশি, তার চেয়ে বেশি থেকেছে প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জনগণের সার্বিক মুক্তি এনে দেব,
এ ধরনের গালভরা বক্তব্য জনগণ হামেশাই শুনে এসেছে দীর্ঘকাল থেকে। কিন্তু যেই গেছেন লঙ্কা সেই হয়েছেন রাবণ। অর্থাৎ ক্ষমতায় গিয়ে বক্তৃতাকারীরাই নির্মমভাবে পদদলিত করেছেন জনগণ এবং জনগণের দাবিকে। এর মূলে রয়েছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের গণবিচ্ছিন্নতা। দেশের ব্যাপক জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এখানে শাসকের সাথে শাসিতের কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। তাই শাসক গোষ্ঠীর বক্তৃতা বিবৃতিতে সাধারণ মানুষ আলোড়িত হয় না। তারা যখন যা খুশি তাই বলেন, তাই করেন। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উপযুক্ত যুক্তি দিয়ে তাদের নীতি ও কাজ হালাল করে নেন। জনগণ ঘুরে ফিরে সেই একই প্রতারণার শিকারে পরিণত হন বারবার। মোহ এবং ব্যক্তি স্বার্থে অন্ধ রাজনীতিকরা নির্দ্বিধায় বিসর্জন দেন সাধারণ গণমানুষের স্বার্থ। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে 1947 সাল হতে পরবর্তীকালে যত সরকার এসেছে তারা প্রত্যেকেই মূল সমস্যাকে পাশ কাটিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধোঁয়া তুলেছে। 1947 সালে সুবিধাবাদী নেতৃত্বে ধোঁয়া তুললেন ইসলামের। ধর্মপ্রাণ মানুষ অতি সহজেই মোহিত হয়েছিল সেই ধূম্রজালে। 1952 সালে তারা ভাষা আন্দোলনকে আখ্যায়িত করলেন ইসলাম বিরোধী সংগ্রাম বলে। 1958 সালে আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে এলান করলেন মৌলিক গণতন্ত্রের। মানুষ বারবার আশাহত হয়েছেন এই সমস্ত সরকারের কাছ থেকে। তাদের বিভিন্ন সব স্লোগান পরিণত হয়েছে শুধু ফাঁকা আওয়াজে। সাধারণ মানুষের অপরিসীম দুঃখ দুর্দশার বোঝা ক্রমান্বয়ে গিয়েছে বেড়ে। গভীর থেকে গভীরতম হয়েছে সামাজিক সংকট। তাই শুনতে পাই তাদের আক্ষেপ, পাক আমলেই ভালো ছিলাম, ব্রিটিশ আমলে ছিলাম আরও ভালো। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মন মানসিকতায় কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। তাই তারাও তাদের পূর্বসূরিদের মতো সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেই পুরনো কায়দায় ধোঁয়া তুললেন মুজিববাদ কায়েম করতে হবে। কিন্তু মাত্র 4.5 বছরের মাথায় যখন মুজিববাদের অসারতা পূর্ণ মাত্রায় প্রমাণিত হলো, তখন জনাব শেখ মুজিব আবারও একই কায়দায় সংবিধানের 4র্থ সংশোধনী প্রণয়ন করে এবং জরুরি আইন ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। নজিরবিহীন তার এই শাসনতান্ত্রিক কুকে তিনি দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। তার এই সর্বক্ষমতা হরণের ফলে বাহ্যিকভাবে অবস্থায় স্থিতিশীল মনে হলেও দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এই অবনতির একটি প্রধান কারণ ছিল শেখ মুজিব ও তার সরকার মনে করত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং ক্ষমতা বলয়ের লোকজনের মাঝে সুখ সুবিধা বন্টন করে তাদের খুশি রাখতে পারলেই ক্ষমতায় থাকার সমর্থন লাভ করা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, আদর্শ অথবা নীতিগত বিশ্বাসের অভাব, সর্বোপরি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের সমস্যাদি এবং সশস্ত্র জাতীয় সংগ্রামের মাধ্যমে সদ্যমুক্ত বাংলাদেশের পুনর্গঠনের সমস্যা তাদের জ্ঞানের অভাবের জন্যই শুধুমাত্র সুখ সুবিধা বন্টনের মাধ্যমে দেশ পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি তার অভিমতকেই প্রাধান্য দিতেন। কারো কোনো যুক্তি তার কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই সবজান্তা ভাবও তার প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। পার্টি ও রাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞানের অভাব ছিল। ওই ধরনের মানসিকতার জন্যই 1956 থেকে 1957 সালে আওয়ামী লীগের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের সাথে শেখ মুজিবের মতবিরোধ ঘটে। জনাব খানের অভিমত ছিল প্রশাসনকে নির্দলীয় রাখতে হবে। প্রশাসনের ওপর কোনো প্রকার দলীয় প্রভাবের ফলে রাষ্ট্র পরিচালনার কাজ বিঘ্নিত হবে। কিন্তু শেখ মুজিব তার এই মনোভাবের বিরোধিতা করে যুক্তি উত্থাপন করেন। তিনি বলেন, পার্টির আনুগত্যকে প্রাধান্য দিতে হবে প্রশাসনকে, তাদের নিরপেক্ষতা বর্জন করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের দলীয় সদস্যদের কাজকে সহায়তা করাই হবে প্রশাসনের সার্বিক দায়িত্ব এবং এভাবেই আওয়ামী লীগের প্রভাব বাড়াতে সহযোগী হতে হবে প্রশাসনিক যন্ত্রকে। শেখ মুজিবের দাপটের কাছে জনাব আতাউর রহমান খানকে নিশ্চুপ থাকতে হয়। ফলে 1956-57 সালে শেখ মুজিব যখন শিল্পমন্ত্রী, তখন তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়। তিনি তার সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে তার প্রিয়জন ও পার্টির লোকদের অনেক পারমিট, ব্যাংক লোন, ইনডেন্টিং লাইসেন্স, শিল্প কারখানা গড়ার পারমিশন প্রভৃতি করিয়ে দেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি তার স্বভাবসুলভ প্রথায় তার পার্টির লোকজনদের নানাভাবে খুশি রাখার চেষ্টা করেন। কাউকে দেওয়া হয় টাকা, কাউকে চাকুরি, কাউকে অযৌক্তিক পদোন্নতি, কাউকে বানানো হয় রাষ্ট্রায়ত্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক।
এভাবেই দেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যেই অযোগ্য ও অসৎ পরিচালকগণ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের মেশিনপত্র, স্পেয়ার পার্টস, কাঁচামাল ভারতে পাচার করে রাতারাতি বড়লোক হয়ে ওঠেন। সব রকম দেশি ও বিদেশি আমদানিকৃত পণ্য সরবরাহ করা হতো লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে। তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সুপাত্রগণ। তাদের কেউই পেশাগতভাবে ব্যবসায়ী ছিলেন না। তারা তাদের লাইসেন্স পারমিটগুলো মধ্যস্বত্বভোগী হিসাবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। ফলে জিনিসপত্রের দাম অনেক গুণ বেড়ে যেত। এছাড়া পাকিস্তানি নাগরিকদের পরিত্যক্ত 60,000 বাড়ি আওয়ামী লীগ নেতা ও কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই শুধু নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যোগসাজশে পাট, চাল ও অন্যান্য কাঁচামাল ও রিলিফের বিস্তর মালামাল ভারতে পাচার করা হয়। এরই ফলে ব্যাঙের ছাতার মতো দেশে এক শ্রেণীর হঠাৎ করে আঙুল ফুলে ভুঁইফোর বড়লোকের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে আমার সাথে শেখ মুজিবের একান্ত আলাপের সময় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য উল্লেখ্য। মুজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি প্রায় যেতাম 32 নং ধানমন্ডিতে। কখনো তিনি ডেকে পাঠাতেন, কখনো যেতাম স্বেচ্ছায়। এমনই একদিন দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার পার্টির লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন। জবাবে তিনি বলেন, আমার দলের লোকজন কি পাক আমলে নির্যাতন ভোগ করে নাই? তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? তারা কি বিষয় সম্পত্তি খোয়ায় নাই? আজ যদি তারা কিছুটা সুযোগ সুবিধা পেয়েই থাকে, তাহলে দোষের কি আছে? তাদের তো আমি ফালায় দিতে পারি না। এতে কেউ বেজার হইলে আমি কি করতে পারি? এমন একটি জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, আজ তো তিনি জাতীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু দলীয় স্বার্থ বড় করে দেখা কি তার উচিত? জাতি বা সেটা কি করে আশা করে? এই বিষয়ে আর আলাপে না গিয়ে সেদিন ফিরে এসেছিলাম এক অবর্ণনীয় অস্বস্তি নিয়ে।